আপনারা ভাবুন তো, একটা যাত্রীভর্তি প্লেন এয়ারপোর্ট থেকে টেক অফ করে আর কিছুক্ষণ ওড়ার পর রাডার থেকেই গায়েব হয়ে যায়। সারা বিশ্বের বড় বড় এক্সপার্টরা সেটাকে খুঁজতে থাকে, কিন্তু দীর্ঘদিন খোঁজার পরেও তার কোনো হদিশ পাওয়া যায় না। এখন যদি তোমাকে বলা হয় এটা কল্পনা, কিন্তু এটা কল্পনা নয়, তা এমনই একটা ঘটনা ঘটেছে, সেটাকে তাহলে তোমরা বিশ্বাস করবে? হয়তো বা করবেন না। তাহলে চলুন আজ তোমাকে পুরো ঘটনাটাই খুলে বলি। 8ই মার্চ 2014 সালে মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এয়ারলাইনে বোয়িং 777 ফ্লাইট নম্বর 370 উড়ার জন্য প্রস্তুত ছিল। প্লেনের ভেতরে ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ও ক্যাপ্টেন ফারিক আব্দুল আহমেদ, 10 জন ক্রু মেম্বার এবং 227 জন প্যাসেঞ্জার উপস্থিত ছিলেন। এবং রোজকার মতো বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এই বিমানটি সব দিনের মতো উড়ার মতো অবস্থাতে ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল এবং আবহাওয়া খুবই শান্ত ছিল, কিন্তু ভিতরে বসে থাকা যাত্রীদের কপালে খুবই দুঃখ ছিল। রাত্রি 1:30-এ ফ্লাইটটা টেক অফ করে এবং পরবর্তী 1 ঘন্টা পরে বোয়িং 777 দক্ষিণ চীন সাগরের উপরে 35,000 ফুট উঁচুতে পৌঁছে যায়। তারপর বিমানের ক্যাপ্টেন ভিয়েতনামের হোচিং স্টেশনে একটা সংকেত পাঠায় এবং ভিয়েতনামে আকাশে ওড়ার জন্য অনুমতি চান। এই পারমিশনটা কোনো নতুন পারমিশন বলে কোনো ছিল না, তার এটা দৈনন্দিন জীবনের ডেইলি রুটিন ছিল। কিন্তু অদ্ভুত বিষয় তখন তো হলো যখন হঠাৎ করে মালয়েশিয়ার রাডার লাইন থেকে যখন বিমানটি উধাও হয়ে যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন, এই 4 দেশের এয়ার কন্ট্রোল স্টেশন যারা বিমানের গতিবিধির উপর নজর রাখছিল তারা একটু ঘাবড়ে যায়। তবে এয়ার কন্ট্রোল স্টেশনগুলো এটা এতটাও ঘাবড়ানোর বিষয় ছিল না, কারণ প্লেনে লাগানো ট্রান্সপন্ডার প্রায় নষ্ট হয়ে যায় আর সেইগুলো বন্ধ করে দেওয়া হয়, তাই রাডার দিয়ে কোনো প্লেন ট্র্যাক করা হয় না। তারপর এয়ার কন্ট্রোল লাগাতার ফ্লাইট নাম্বার 370-র উপর ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর তাদের সাথে যা ঘটেছিল তা জানলে তোমরা অবাক হবে। যখন তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ প্রমাণিত হয় তখন তারা ওয়েট করতে লাগলো প্লেনটা ল্যান্ড করার অপেক্ষায়, কারণ কুয়ালালামপুর থেকে বেলজিয়ামের দূরত্ব মাত্র 4 ঘন্টা রাস্তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফ্লাইট 370 4 ঘন্টার পরেও ফ্লাইটটি বেলজিয়ামে পৌঁছায় না। তারপর বিশ্বের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর ফ্লাইট নম্বর 370-কে মিসিং বলে ঘোষণা করা হয়। আর এখান থেকেই শুরু হয় অ্যাভিয়েশন হিস্ট্রির সবথেকে বড় গুরুত্বপূর্ণ সার্চ অপারেশন। শেষবারে যখন ফ্লাইট নম্বর 370 থেকে লাস্ট সিগন্যাল এসেছিল তখন সেটি গালফ অফ থাইল্যান্ড চীন সাগরের পাশে ছিল। এরপর সেই এলাকায় পুরো সমুদ্র তল্লাশি করা হয়, কিন্তু ফ্লাইট নম্বর 370 কোনো হদিশ পাওয়া যায় না। এখন তোমাদের প্রশ্ন, তাহলে ফ্লাইটটা গেল কোথায়? সেখানে মালয়েশিয়া সরকার খোঁজার জন্য সমস্ত সেনাবাহিনীকে কাজে লাগিয়ে দেয়। এবার এখান থেকে তোমাদের একটা কথা বলি, প্লেনের যে সিগন্যাল রাডার এয়ার ট্রান্সপন্ডার থেকে রিসিভ করা হয়, কিন্তু সামরিক বাহিনীদের রাডার রিফ্লেকশন টেকনিক ব্যবহার করে যাতে আরও বেশি অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া যায়। তারপর মিলিটারি রেকর্ড থেকে জানা যায় ফ্লাইট নম্বর 370 দক্ষিণ চীন সাগরের উপর লাস্ট রাইট টার্ন নিয়েছিল, তারপর আবারও একটি লম্বা লেফট টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে ফিরে গিয়েছিল, কিন্তু সেটা মালয়েশিয়ায় ল্যান্ড করে না। পিরাং আইল্যান্ড আবার একটি শার্প রাইট টার্ন নেয় এবং আন্দামান সাগরে পৌঁছে যায়। আন্দামান বেশিরভাগ এলাকা ভারত, মায়ানমার এবং থাইল্যান্ডের অংশে পড়ে, তাই মালয়েশিয়ান মিলিটারি রাডার এর নাগালের বাইরে ছিল। এরপর তাহলে ফ্লাইট 370 কি হয়েছে এই ব্যাপারে জানতে পারে স্যাটেলাইট কানেকশন রেকর্ড থেকে, কারণ আকাশে যত প্লেন ঘোরে সেগুলো ক্রমাগত স্যাটেলাইটগুলিতে সিগন্যাল পাঠাতেই থাকে। এখন আন্দামান সাগরে প্রবেশ করার পর ফ্লাইট 370 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার ঠিক 370 থেকে লাস্ট কন্ট্রাক্ট রিকোয়েস্ট পাঠানো হয়। এরপর ঠিক 6 ঘন্টা পর্যন্ত 370-র সাথে স্যাটেলাইটের যোগাযোগ থাকে। 6 ঘন্টা পর লাস্ট তার স্যাটেলাইট থেকে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন ওঠে এমনটা হলো কিভাবে? অনুমান করা যায় এটাও হতে পারে ফ্লাইটে কিছুক্ষণ ওড়ার পর ফুয়েল শেষ হয়ে গিয়েছিল, আর যদি ততক্ষণে সে যদি না কোথাও ল্যান্ড করে থাকে
তাহলে কোথাও না কোথাও ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু তাহলে 6 ঘন্টা বিমানটি কোথায় উড়েছিল? তাহলে জানিয়ে দিই, স্যাটেলাইট কানেকশন রেকর্ড এর কোনো তথ্য দেয় না। এই 6 ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ার একটি গ্রাউন্ড স্টেশন থেকে ফ্লাইট 370 এবং স্যাটেলাইটের মধ্যে কানেকশন হয়ে ট্র্যাক করতে থাকে। যখন তারা ফ্লাইটের মধ্যেই ইরেগুলারিটি লক্ষ্য করেন, তখন তারা ওই ফ্লাইটকে সিগন্যাল পাঠায়। কিন্তু আফসোস, বারবার কল করা সত্ত্বেও ওপাশ থেকে কোনো উত্তর আসে না। এখনও সার্চ টিমের কাছে ফ্লাইট 370 লোকেশন জানার একটা উপায় ছিল, আর সেটা ছিল রেডিও ওয়েভস। কারণ প্লেন স্যাটেলাইট এই যোগাযোগ রেডিও ওয়েভসের মাধ্যমেই হচ্ছিল। এরপর গ্রাউন্ড স্টেশন থেকে সমস্ত ডেটা ক্যালকুলেট করে এবং তারা অনুমান করে ভারত মহাসাগরের ঠিক মিডিলে প্লেনের লোকেশনটা হওয়া উচিত, যেখানে অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকের মাঝখানে বরাবর যে সার্কেলটি দেখতে পাচ্ছেন, এখানে কোথাও ফ্লাইট 370 ক্র্যাশ হয়েছে হয়তো। তাই এখানে কোনো সার্চ টিম বিমান বা হেলিকপ্টারে যেতে পারছিল না, কারণ অগভীর সমুদ্র, আর এখানে জাহাজ দিয়ে পৌঁছাতে প্রায় 6 দিন সময় লাগে। তারপরে স্যাটেলাইট কোনো পিন পয়েন্ট লোকেশনও দেয়নি যেখানে সার্চ টিম যাবে। এখানে এখন স্যাটেলাইট ডেটা থেকে যে এরিয়াটা বের করা হয়েছে সেটা 45 লক্ষ বর্গ কিলোমিটার ধরে বিস্তৃত। অর্থাৎ এই এরিয়াটি ভারতের থেকেও বড় ছিল। এই ভারতের এরিয়া 33 লক্ষ বর্গ কিলোমিটার। তারপরও সার্চ টিম হার মানেন না, লাগাতার তারা অপারেশন চালাতে থাকে। তারা এত কিছু কঠোর পরিশ্রম করার পরেও তারা কিছুই পায় না। আর আমরা সমুদ্রপৃষ্ঠে হাইড্রোফোন নামে একটা ডিভাইস বসানো রয়েছে, যেখান থেকে সাউন্ড ট্র্যাক করা যায়। যদি ফ্লাইট নম্বর 370 যদি ভারত মহাসাগরের এই অংশে এসে থাকে, তাহলে কনফার্ম যে ওখানে প্লেনটি ক্র্যাশ করেছে। কিন্তু হাইড্রোফোন থেকে এমন কোনো শব্দ পাওয়া যায়নি যা ইঙ্গিত করবে বিমানটি জলেতেই ক্র্যাশ হয়েছে। আর এই রহস্যময় ঘটনা হয়ে যাওয়ার ঠিক 1 বছর পরেও সার্চ টিম কোনো প্লেনের কোনো কিছু খুঁজে পায় না, যার কারণে মালয়েশিয়া সরকার পর্যন্ত হার মেনে নিয়েছিল। কিন্তু তার কয়েক মাস পর এমন কিছু ঘটে যেটা রিসার্চ টিমকে আবার নতুন করে সার্চে খোঁজার প্রস্তুতি নেওয়া হয়। 29 জুলাই 2015 সালে রিউনিয়ন দ্বীপে একটি 2 মিটারের লম্বা একটি মেটালের টুকরো পাওয়া যায়, যেটা কোনো প্লেনের বলে মনে হচ্ছিল। আর এক্সপার্টরা এটা বলে দেয় যে এটা ফ্লাইট নম্বর 370। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেখানে দক্ষিণ ভারত মহাসাগরের উপরে লাস্ট প্লেনের লোকেশন পাওয়া গেছে, কিন্তু সেখান থেকে 4000 কিলোমিটার দূরে এই টুকরো কিভাবে আসলো? এবার যখন পৃথিবীর ওশিয়ান কারেন্টসের ডেটা কালেক্ট করা হয় যে দক্ষিণ ভারতের সমস্ত কিছু আবর্জনা আফ্রিকার দিকে প্রবাহিত হয়, এটা দেখে আশেপাশে অনেক দেশে অনুসন্ধান করে। এরপরে তারা প্লেনের টোটাল 31টি টুকরো খুঁজে পায়, আর এর মধ্যে 3টি টুকরোই অফিসিয়ালি ফ্লাইট 370 বলে মানা হয়। আর এটা থেকে তারা কোনো এরকম কিছু ইনফরমেশনও পান না। তারপর প্রায় 3 বছর ধরে অপারেশন চলার পর ফাইনালি নভেম্বর 2017 সালে ফ্লাইট 370 আনুমানিকভাবে সার্চেবল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই সার্চ বন্ধ করে দেওয়ার পরও হিউম্যান কিউরিওসিটি কখনো শেষ হয়ে যায় না। লোকেরা এখনও প্রশ্ন করে যে বিমানটি কোথায় এবং কিভাবে ক্র্যাশ হয়েছে। তা অনেক কিছু জানার পর ফ্লাইট 370 অনেকগুলি পসিবিলিটি খুঁজে পাওয়া গেছে যে এই কারণগুলো হতে পারে। 1, টেকনিক্যাল সম্পর্কিত, 2, মানবিক সম্পর্কিত। তাহলে চলো এই কেসটির টেকনিক্যাল দিক দিয়ে কথা বলি। যেমনটা আপনাদের প্রথমে ভিডিও শুরুতেই বলেছিলাম যে ফ্লাইট 370-তে 227 জন প্যাসেঞ্জার, 10 জন ক্রু মেম্বার এবং 2 জন পাইলট উপস্থিত ছিল। কিন্তু এতগুলো মানুষ ছাড়াও এতে 11,000 কিলোগ্রাম লাগেজও ছিল। তাছাড়া এতে লিথিয়াম ব্যাটারি প্রচুর পরিমাণে নিয়ে যাওয়া হচ্ছিল। আর জানিয়ে দিই, এই ফ্লাইট 370-র আগেও অনেক ঘটনা ঘটে থাকে। যেমন লিথিয়াম অনেক ফ্লাইটে চলন্ত অবস্থায় আগুন লেগে যেতে, হয়তো 370-র সাথেও এমনই কিছু ঘটনা ঘটেছিল। হয়তো চীন সাগরের উপর থেকে টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে রওনা দিয়েছিল, আর হয়তো এই তাড়াহুড়োতেই বিমানটি ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্ন জাগে, যদি ক্র্যাশই হয়ে থাকে তাহলে কোনো না কোনো জায়গায় সমুদ্রের তো হদিস বা খোঁজ পাওয়া যাবে। আর যদি লিথিয়াম ব্যাটারি দক্ষিণ চীন সাগরের উপরেই ফ্লাইটে আগুন লেগে যায়, তাহলে দক্ষিণ ভারত পর্যন্ত ফ্লাইটটি আসলো কিভাবে? দুঃখের বিষয় হলো এর ইনফরমেশন কারো কাছেই নেই। এবারে চলুন মানবিক দিক থেকে প্লেনটি কিভাবে ক্র্যাশ হয়েছিল। তার মানবিক দিক থেকে দেখলে
প্রথমে যে সম্ভাবনাটি আসে সেটা হলো হাইজ্যাকিং, কারণ ফ্লাইট 370 টেক অফ করার আগে 2 জাল পাসপোর্ট 2জন মানুষকে ধরা হয়েছিল, আর এদের মধ্যে আরো কয়েকজন মানুষ ক্রুদের মধ্যে উপস্থিত ছিল যারা ফ্লাইটটিকে হাইজ্যাক করেছিল। কিন্তু তার দিকে জিজ্ঞাসাবাদ করেও কোনো টেররিস্ট কোনো প্রমাণ উদ্ধার করতে পারেনি। মূলত এরা তো অপরাধী ছিল, কিন্তু পুলিশ এদের দুজনের উপরে কোনো সন্দেহবাদ করেনি, আর এরা চুরি মামলায় নিজেকে বাঁচাতে মালয়েশিয়া দিকে চলে যাচ্ছিল। এছাড়া 2018 সালে এমন একটি থিওরি সামনে আসে যা কয়েক বছর সার্চেবল অপারেশনের উপর অভিযোগ তোলে। মালয়েশিয়ায় সার্চেবল আসলে ফ্রান্সের একটি ইন্ডিপেন্ডেন্ট টিম সমস্ত ডেটা পুনরায় অ্যানালাইসিস করে, যে দেখে ফ্লাইট 370 দক্ষিণ ভারতের মহাসাগরে নয়, যে অস্ট্রেলিয়ার খুব কাছাকাছি অবস্থিত ক্রিসমাস আইল্যান্ডের দিকে গিয়েছে। এর কয়েক মাস পর এখানেও সার্চেবল টিম এসে সার্চ করে, ঠিক আগের মতোই এখানেও কোনো কিছু পাওয়া যায় না। যখন 2025 সালে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে, তো এখনো পর্যন্ত এর কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, বা ভবিষ্যতেও পাওয়া যাবে কিনা তারও কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা এই প্লেনের সম্পর্কে কি মনে করেন? কেন আজ পর্যন্ত এই প্লেনটিকে পাওয়া গেল না? অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আর সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন। আর এরকম আরও ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।